Hello student, I am Govindo. Welcome to GS Academy application. তো জিএস একাডেমি অ্যাপ্লিকেশনে আজকে আমরা করব রেলওয়ে এবং এসএসসি স্পেশাল ব্যাচের অ্যারিথমেটিকের একটি খুব গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, যেটা হলো পার্সেন্টেজ। আমি কিন্তু পার্সেন্টেজ তোমাদের ইউটিউবে ফ্রিতেও করিয়ে দিয়েছি পুরো চ্যাপ্টার, কিন্তু তারপরেও কেন আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশনের কোর্সটা নিতেই হবে তোমাকে? তার কারণ আছে। তার কারণ এখানে পার্সেন্টেজ চ্যাপ্টারের যে কোয়ালিটির কোশ্চেন করানো হবে সেটা কিন্তু ইউটিউবে অত কেউ কিন্তু করাবে না, আর করালেও কি আছে, এত আপডেট কন্টেন্ট কিন্তু থাকবে না। তার কারণ হলো, আমরা এই যে তোমাদের ভিডিওতে তুমি দেখলেই বুঝতে পারবে যে 2026-এ আসা প্রশ্ন কিন্তু সব আমাদের কিন্তু এই কন্টেন্টের মধ্যে রয়েছে। সুতরাং নতুন কি আসছে সেগুলো জানার জন্য তোমাকে অবশ্যই কিন্তু আমাদের জিএস একাডেমি অ্যাপ্লিকেশনে যুক্ত হতেই হবে। আর আগামী দিনে জিএস একাডেমি অ্যাপ্লিকেশন স্টুডেন্টদের জন্য কম্পিটিটিভের ক্ষেত্রে গেম চেঞ্জার হতে চলেছে, এবং আমি আশা রাখবো যে প্রত্যেক ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীর কাছে জিএস একাডেমি অ্যাপ্লিকেশন কিন্তু তাদের ফোনে ডাউনলোড অবস্থায় থাকবেই। তার কারণ হলো, যারা রেলের গ্রুপ ডি, টেকনিশিয়ান, এএলপি বা এনটিপিসি বা এসএসসির যে কোনো এক্সাম ক্র্যাক করতে চাও, তাদের কিন্তু সর্বদাই কিন্তু আপডেট থাকতে হয়। আর আপডেট মানে কি, নতুন কি আসছে সেগুলো জানা। আর সেগুলো সবার প্রথমে যে কোনো কোচিংয়ের থেকে ওয়েস্ট বেঙ্গলের সবার আগে কিন্তু আমি প্রোভাইড করি এবং আমি তোমাদেরকে শেখাবো। তো অবশ্যই পুরো ভিডিওটা একবার দেখবে, তাহলেই তুমি বুঝতে পারবে যে জিএস একাডেমি অ্যাপ্লিকেশনের কোর্স কেন তোমার জন্য আমি বারবার বলছি বেস্ট হবে। তুমি ইতিমধ্যেই দেখেছো আমাদের রেল স্পেশাল যে সায়েন্স, তার কন্টেন্টগুলো, বা এসএসসির যে সমস্ত ম্যাটেরিয়ালস আমি ইতিমধ্যে প্রোভাইড করেছি সেগুলো দেখেছই, যে কতটাই কিন্তু যা যা আসে তাই তাই কিন্তু আমরা করাই। আর সেই মতন যদি চলো তাহলেই কিন্তু একমাত্র সাকসেস সম্ভব। তো কেউ যদি পার্সেন্টেজ চ্যাপ্টার করতে গিয়ে মোটামুটি 1000 অঙ্ক করে ফেলে, তার কিন্তু সিলেকশন হয় না। বেছে তোমাকে কতটুকু পড়তে হবে আর কতটা নতুন আসছে সেই অনুযায়ী কতটুকু শিখতে হবে, তার জন্য কিন্তু আমি সর্বদাই তোমাদের জন্য প্রচণ্ড পরিমাণ খেটে সব কিছু রেডি করে রাখবো। সুতরাং তোমরা অবশ্যই যারা যারা এখনো কোর্সটা নাওনি তারা অবশ্যই নেবে। তার কারণ হলো, প্রচুর ছেলে মেয়ে অলরেডি আমাদের কোর্সের মধ্যে কিন্তু এন্ট্রি নিয়ে নিয়েছে এবং তারা যথারীতি ক্লাস কিন্তু করছে। তো আগামী দিনে নিজেকে যদি একটা কেন্দ্রীয় সরকারের জবে দেখতে চাও, তাহলে অবশ্যই আমি বলবো যে এই কোর্সটা মাত্র 1200 টাকায় দেয়া হচ্ছে, এটা একটু নিয়ে নাও। তার কারণ হলো, কিছুদিন পরে কিন্তু কোর্সের ফিসটা বেড়ে যাবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করে দিই প্রথম কোশ্চেন। কি বলছে প্রথম কোশ্চেন? বলছে যে, অবশ্যই আমি আর একটা কথা আবার প্রথমে বলে দিই যে ইউটিউবে কিন্তু আমি ফ্রিতে ক্লাস করিয়ে রেখেছি পার্সেন্টেজের পুরো চ্যাপ্টার। তুমি চাইলে ওখান থেকে একবার দেখে আসতে পারো, কিন্তু তোমরা অবশ্যই আজকের ভিডিওটা পুরো দেখবে। তার কারণ হলো, নতুন কি আসছে সব কিন্তু এখানে আপডেট করা আছে। যেমন প্রথম প্রশ্নটাই যদি বলি, 2026-এর জানুয়ারিতে হওয়া একটা পরীক্ষার প্রশ্ন কিন্তু, হ্যাঁ, কিন্তু সহজ প্রশ্ন, তাই আর বেশি কথা না বাড়িয়ে শুরু করে দিচ্ছি। রাহুলের ফোনের স্টোরেজে শুরুতে অপ্রয়োজনীয় ডাটায় ভর্তি ছিল। বেশ, তাহলে পুরো ডাটাটা ওর ভর্তি ছিল ফোনের স্টোরেজে, তার মানে 100% পুরো ফুল। সে মোট ডাটার 30% মুছে ফেলে। এরপর অবশিষ্ট যে ডাটাটা, এই যে কথাটা খুব গুরুত্বপূর্ণ, খুব গুরুত্বপূর্ণ। কেন আমি বোঝাচ্ছি তোমাকে। অবশিষ্ট ডাটার আরও 10% মুছে ফেলে। যদি শেষে ফোনে 63 GB ডাটা থাকে, তাহলে শুরুতে ফোনে কত ডাটা ছিল এটা আমাকে বার করতে হবে। তাহলে তুমি বলবে যে এখানে প্রথমে 30% কিন্তু মুছে ফেলেছো, আর তারপরে অবশিষ্টটার মধ্যে 10% মুছেছো, তাই তো? তাহলে অবশিষ্ট না থাকলে কি হতো আর অবশিষ্ট থাকলেই বা কি হবে, সেইটা আগে আমি একটু বুঝিয়ে নিই। তাহলে আমরা আগে শিখবো কনসেপ্ট নাম্বার 1, আর একটা হলো কনসেপ্ট নাম্বার 2।
তাহলে দেখো, যদি আমাকে এখানে এরকম ভাবে বলতো যে প্রথমে 30% ডাটা মুছে ফেলেছে, তারপরে 10% ডাটা মুছে ফেলেছে, হ্যাঁ, কিন্তু অবশিষ্ট কথাটা বললো না, তাহলে তুমি কি করবে জানো? তাহলে তুমি ডাইরেক্ট 10% যোগ করে দেবে। কি বলছি? প্রথমে বলতো 30% ডাটা মুছেছে, তারপরে 10% ডাটা আরো মুছে ফেলেছে, তার মানে 30 আর 10-এ মোট কত পার্সেন্ট বলবে? 40%। এটা গেল স্বাভাবিক অবস্থায়, যখন অবশিষ্ট কথাটা বা বাকি কথাটা থাকবে না। কিন্তু অবশিষ্ট বা বাকি কথাটা থাকলে কি করতে হবে? অবশিষ্ট বা বাকি কথাটা যদি থাকে, এই কথাগুলো থাকলে একটু খেয়াল রাখতে হবে, হ্যাঁ। এইটা যদি থাকে তাহলে তোমাকে কি করতে হবে? প্রথমে বলেছে 30%, তারপরে বলছে অবশিষ্টটার 10% মুছে ফেলেছে। তাহলে এক্ষেত্রে 30 আর 10-এ 40 যোগ করে দিলে হবে না, কিন্তু এক্ষেত্রে তোমাকে ইউজ করতে হবে পরপর দুটো পার্সেন্টেজের সাকসেসিভ পার্সেন্টেজ কত হয় তার সূত্রটা। আর সেটা হলো, মনে করো প্রথমে x%, তারপরে মনে করো যদি y%, এই দুটো পার্সেন্টেজের সাকসেসিভ পার্সেন্টেজের ফর্মুলাটা আমি বলে দিচ্ছি, x প্লাস ওয়াই প্লাস xy/100। এটা আশা করি যারা কম্পিটিটিভের দুনিয়ায় আছো তারা আশা করি এতদিনে সবাই শিখে ফেলেছো। আর না শিখে থাকলে বলেই দিয়েছি, ইউটিউবে তো ফ্রি অনেক করেইছি, সেখান থেকে একটু দেখে আসতে পারো। তাহলে আমি এখানে কি বলবো? 30% প্রথমে মুছে ফেলেছে, তাহলে -30। তারপরে 10% মুছে ফেলেছে, তাহলে -10। তারপরে আমি কি করব? দেখো, এক্স এর মান কিন্তু এখানে অ্যাকচুয়ালি -30, কেন বলতো? মুছে ফেলেছে না, বাদ হয়ে গেছে। আর ওয়াই এর মান -10, তাহলে -30 -10, আর মাইনাস মাইনাসে কি হবে? প্লাস 30 ইন্টু 10/100। যেই আমি ফেললাম এই ফর্মুলাটা, আমি দেখতে পাচ্ছি কত পার্সেন্ট ডাটা মুছে গেছে সেটা বেরিয়ে যাবে। 30 আর 10-এ 40, আর প্লাস 3, তার মানে -37% ডাটা কিন্তু মুছে গেছে। তাহলে তুমি বলবে 100%-এর মধ্যে 37% ডাটা যদি মুছে যায় তাহলে কত পড়ে আছে? তুমি বলবে 63% পড়ে আছে, যার ভ্যালু বলে দিয়েছে 63 জিবি ডাটাই নাকি পড়ে আছে। তাহলে আমি 63%-এর ভ্যালু 63 জিবি বলে দিলাম। তাহলে 1%-এর ভ্যালু কত? 1 জিবি। আর 100%-এর ভ্যালু কত? 100 জিবি। তাহলে আমি বলবো যে ফোনে মোট কত স্টোরেজ আছে? 100 জিবি। ঠিক আছে, তাহলে এই পার্সেন্টেজ সাকসেসিভ রেট অফ ইন্টারেস্ট বা সাকসেসিভ রেটটা যেমন ফেলতে পারো, এছাড়া এটাকে আর একটা প্রসেসেও করা যায়, সেটাও একটু দেখিয়ে দিই। সেটা হলো অনুপাত মেথড বা রেশিও মেথড, হ্যাঁ, এটাও একটু দেখিয়ে দিই, কাজে লাগবে। যদি কিনা পয়েন্টের পার্সেন্টেজ দেয় তাহলে সেক্ষেত্রে কিন্তু তোমার রেশিও মেথড হেল্প করতে পারে, বুঝেছো? বা ভগ্নাংশ আকারে যদি দেয়। দেখো, বলছে 30% মুছে ফেলেছে, তাহলে 30% মানে 30/100, কাটাকুটি করলে বলবে যে 10-এর মধ্যে 3 মুছে ফেলেছে, তাহলে 10-এর মধ্যে 3 মুছে ফেললে কত পড়ে থাকে? 7 পড়ে থাকে। আর একবার বলেছে 10% মুছে ফেলেছে, তাহলে 10% মানে 10/100, এটা কাটাকুটি করলে কত হবে? 10-এর মধ্যে 1 মুছে ফেলেছে, তার মানে 10-এর মধ্যে কত পড়ে আছে? 9 পড়ে আছে। তাহলে আমি এদিকে কি বলছি? মোট। এইদিকে কি বলছি? মোট। আর ওইদিকে বলছি পড়ে আছে, ডাটা পড়ে আছে, তাই না? তাহলে তুমি বলবে 10-10-কে 100 ছিল মোট, আর 7 নং 63 পড়ে আছে, আর অলরেডি 63-র ভ্যালু 63 দিয়ে দিয়েছে, তাহলে মোট কত বলবে তুমি? 100 জিবি ডাটা ছিল। আশা করি বুঝেছো। প্রথম থেকে একটু ভালো করে আস্তে আস্তে বুঝে নাও জিনিসগুলো। তারপরে যে অঙ্কটা দিয়েছে, দেখো, এনটিপিসি গ্রাজুয়েট লেভেলে এইবারই 2025-এর পরীক্ষায় কিন্তু এই কোশ্চেনটা এসেছে। দেখো, শুধুমাত্র প্রিভিয়াস ইয়ার করলে হয় না। কেউ যদি ভাবে যে আমি এনটিপিসির চাকরি করব, তাই যদি সে একটা কাজ শুরু করে যে শুধু এনটিপিসি 2025-এ কি আসছে এই অঙ্কগুলোই করে যাব, তাহলে আর যাই হোক তুমি চাকরি পাবে না। চাকরি পেতে গেলে তোমাকে সব জিনিস ভালোভাবে কনসেপচুয়ালি রেডি করতে হবে, সে যে কোনো পরীক্ষার কন্টেন্ট হোক না কেন, এসএসসি বা রেল, ঠিক আছে? সবার কোশ্চেন কোয়ালিটি কিন্তু একই রকম। একটি প্লট এলাকার বর্তমান খরচ হলো 1,12,079 টাকা, তার মানে এইটা হলো বর্তমান দাম। 1 বছর পরে এর দাম বেড়ে 1,89,297 টাকা হয়েছে। তাহলে প্লট এলাকার খরচের শতাংশ বৃদ্ধি কত আমাকে বের করতে হবে।
তাহলে অঙ্কটা তুমি দেখে যেটা বুঝতে পারলে যে সংখ্যাগুলো দিয়েছে, এতে করে আমার যাই হোক না কেন অঙ্ক ক্যালকুলেটিভ হবে। অঙ্কটা কি হবে? ক্যালকুলেটিভ হবে। আর সেই ক্যালকুলেটিভের হাত থেকে বাঁচার জন্যই তো তুমি জিএস একাডেমিতে ভর্তি হয়েছো। ঠিক আছে? তোমাকে ক্যালকুলেটর ইউজ করতে হবে না যে কোনো ক্যালকুলেশনের হাত থেকে বাঁচতে। তোমাকে এমন ট্রিক শিখিয়ে দেবো যে তুমি নিজে নিজেই বলতে পারবে যে হ্যাঁ, আমি ক্যালকুলেটর ছাড়াই আমি পরীক্ষা দিতে যাব, আর ক্যালকুলেটর ছাড়াই আমি সমস্ত অঙ্ক করে আসতে পারবো। দেখো কি বলছে, ১,১২,০৭৯ টাকা একটা প্লটের দাম ছিল, সেটা হয়েছে ১,৮৯,২৯৭। তাহলে প্লটের দামটা কত বেড়েছে একটু জাস্ট দেখে নিই বিয়োগ করে। ৭ আর ২ হলো ৯, ৭ আর ২ কি ৯, ও আচ্ছা সরি ৯ আর কত হলে ৭ হবে, তাই না? উল্টো বিয়োগ করছি আমি। আচ্ছা, ৯ আর কত হলে ১৭ হবে? ৮ হলে। তারপরে ৭ আর ১ এ ৮, তাহলে ১ হবে। ০ আর ২, ২ হবে। আর তারপরে আছে ২, ৭ হবে। তারপরে আছে ১, সেটাও ৭ হবে। তার মানে তুমি বলবে এখানে ৭৭,২১৮ টাকা দাম বেড়েছে। ৭৭,২১৮ টাকা দাম বেড়েছে। কথা ক্লিয়ার? বলবে হ্যাঁ ক্লিয়ার। তাহলে আমি যদি দেখি যেটা দাম ছিল প্রকৃতপক্ষে, ১১, ২০, ৭৯, তাই না? ১১, ২০, ৭৯। তাহলে এর উপরেই তো দামটা এইটা বেড়েছে, তাই না? এর উপরেই দামটা এটা বেড়েছে। আচ্ছা, এর যদি 10% নিই, 10% মানে বোঝো, 10% মানে তুমি বলবে ১/১০। আর ১/১০ করা মানে কি বলতো? এক ঘর আগে পয়েন্ট হবে, মানে লাস্ট ডিজিটটাকে তুমি না নিলেও চলে। তাহলে তুমি বলবে যে 10% মানে আমি যাই হোক না কেন আমি বলবো হলো এইটুকু হলো 10%। ভালো করে শুনছো কথাটা? 10% মানে লাস্ট ডিজিটটা না নিলেও চলে, তার কারণ হলো পয়েন্ট বসে যাবে, পয়েন্টের ভ্যালু খুব কমই। তাহলে এখানে মোটামুটি 10% যদি নিই, তাহলে সেটাকে আমি বলতে পারি মোটামুটি ১১,২০৭ টাকা। এইবার এখানে ১১,০০০-এর জায়গায় কত আছে? ৭৭,০০০ টাকা। তাহলে 10%-এর জায়গায় আমি যদি বলি ৭ দিয়ে গুণ করব, তাহলে প্রায় ৭০%-এর ভ্যালু এখানেও কত দেবে? প্রায় ৭৭,০০০ সামথিং দিয়ে দেবে, বা তার একটু বেশিও দিতে পারে। তাহলে ৭ গুণ করলেই প্রায় কিন্তু ৭৭,০০০ পেয়ে যাচ্ছি। আর তার মানে ৭×১০ কত লিখব? ৭০%। তাহলে ৭০%-এর পুরো কাছে কে থাকবে সেটা আমাকে দেখতে হবে। তাহলে ৭০%-এর পুরো কাছে কে আছে? ৬৯%। টিক মেরে বেরিয়ে যাবে। বলো কেমন লাগলো ট্রিক্সটা? ঠিক আছে? এইটুকু শেখার জন্যই কিন্তু তোমরা পেইড কোর্সে ভর্তি হবে। আর পেইড কোর্সে আমি বারবার বলছি কিন্তু কোয়ালিটি কন্টেন্ট থাকবে। তার পরের প্রশ্ন কি বলছে দেখো, বোতলের উৎপাদন ১৬,০০০ টাকা থেকে বেড়ে ২৬,০০০ টাকা হয়েছে কত বছরে? ২ বছরে। আগেরটা দেখো, যে অঙ্কটা ছিল এটার নাম দিয়েছি ২ এর এ। তার কারণ কি? তার কারণ আগেরটা ছিল ১ বছরে বেড়েছে, এবার ২ বছরে বেড়েছে। তাহলে বৃদ্ধির হার কত? তুমি জানো এই অঙ্কটা কোন পরীক্ষায় এসেছে? দেখে নিও, আমার কথা বিশ্বাস করতে হবে না। সিজিএল ২০২৫-এ এডিকুইটি জিজ্ঞাসা করেছে এই প্রশ্নটা। সিজিএল ২০২৫-এ। ঠিক আছে? তো সুতরাং আমি বারবার বলছি অনেক কিছু ভালো ভালো জিনিস শিখতে পারবে কিন্তু, আর সব কি বললাম? আপডেটেড। তো দেখো ১৬,০০০ যে দামটা ছিল সেইটা কিন্তু বেড়ে ২৬,০০০ হয়েছে। তাহলে কত বছরে? ২ বছরে। তাহলে ২ বছরে কত বেড়েছে? তুমি বলবে ২ বছরে দাদা বেড়েছে এখানে ১০,০০০। তাহলে কেউ যেন এখান থেকে বলে দিও না ২ বছরে ১০,০০০ বেড়েছে মানে ১ বছরে ৫,০০০ বাড়বে, হ্যাঁ? এটা যেন বলে দিও না, তাহলেই গেল, খেল খতম। তো শোনো, তাহলে এইটা বের করার কোনো দরকারই নেই, ঠিক আছে? তাহলে ২ বছরে যা বেড়েছে। আমাকে সবসময় টার্গেট নিতে হবে যে প্রতি বছরে কত বৃদ্ধির হার সেটা বের করতে দিয়েছে। তাহলে ২ বছরে যে বৃদ্ধিটা হয়েছে তার থেকে যদি ১ বছরে তোমাকে ফিরতে হয়, তুমি একদম সরাসরি কি করবে সেটা মাথায় রাখো।
2 বছরে বৃদ্ধির হার থেকে যদি 1 বছরে তোমাকে ফিরতে হয়, তুমি কি করবে শোনো। এদের মধ্যে প্রথমে অনুপাত নেবে। কি নেবে? অনুপাত। অনুপাত নিলে 3টে শূন্য, 3টে শূন্য কেটে যায়। তারপরে 2 বছর থেকে 1 বছরে ফিরতে গেলে তুমি করে দেবে রুট। 16:26 এর যদি রুট করি কত হবে সেটা আবার জানো না। 4 4 তো 16 হয়, এইটুকু তো বুঝতেই পারছো। আচ্ছা, 26 এর রুট করাটা আমি শিখিয়ে দিচ্ছি। 26 এর রুট করার নিয়ম হলো এর আগের বর্গ সংখ্যা লিখবে 25 আর পরের বর্গ সংখ্যা লিখবে। কত বলো? 5 5 25, 6 6 36 লিখেছো। ঠিক আছে? তাহলে তুমি এইটুকু বুঝেছো 26 এর যদি রুট করি 5 5 25 আর 6 6 36, মানে 5 থেকে 6 এর মধ্যে থাকবে। কত কত বলো? 5 থেকে 6 এর মধ্যে। এবং সেই 5 থেকে 6 এর মধ্যে বলতে গেলে 5 পয়েন্ট আর 9 দিয়ে গুণ করলে 9 25 কত হয় জানো? 9 25 হয় 225। তার মানে দু ঘর আগে পয়েন্ট বসাতে হবে, যেহেতু 0.09 আছে, 225 মানে 2.25। তাহলে তুমি বলবে যে 127 দশমিক সামথিং কিছু হচ্ছে। তার মানে 100তে তার মানে কত বৃদ্ধি পাচ্ছে? 27% না? তাহলে 27% কোন অপশানে দেখতে পাচ্ছি? অপশান ডিতে। টিক মেরে বেরিয়ে যাব। আশা করি বুঝতে পেরেছো। না বুঝতে পারলে আরো একবার একটুখানি প্রথম থেকে দেখে নাও। এটাই তোমার অনলাইন প্ল্যাটফর্মের একটা সুবিধা কিন্তু। ঠিক আছে, চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে তার পরের প্রশ্নটা? আবার দেখো এনটিপিসির প্রশ্নতে ফিরে এলাম। ঠিক আছে, বলছে একজন ব্যক্তি তার মাসিক বেতনের 74% বাড়ি ভাড়ায় ব্যয় করে দিয়েছে। তাহলে ব্যয় করে দিয়েছে 74%। তাহলে বাড়ি ভাড়ায় যদি 74% ব্যয় করেই ফেলে, তাহলে ওর কাছে আর কত পার্সেন্ট পড়ে থাকে? 26% পড়ে থাকে। তারপর বলছে যে প্রতি মাসে তিনি পরিবহনে 385, মুদিখানায় এত টাকা আর অবশিষ্ট এত টাকা সঞ্চয় করেন। তার মানে তুমি বলবে যে 74% মানে ব্যয় করার পরে ওর কাছে পড়ে আছে এই 26%। সেই 26% দিয়েই তো বাকি কাজগুলো করেছে। তাহলে 26%-এর ভ্যালু আর কিছুই না, 385 যোগ কত? 2725 যোগ 621। সব কাজ বাজ এই 26%-এ মিটিয়েছে, তাই এগুলো যোগ হয়ে গেল। তাহলে 5 5 10 আর 1 11, 8 আর 2 10 আর 2 12 আর 1 13, 3 হাতে থাকলো 1, 6 আর 3 9 বা 7 আর 3 10 আর 6 16 আর 1 17, 7 হাতে থাকলো 1, 2 আর 1 3। এইটা এলো 26%-এর ভ্যালু। তাহলে আমি যদি এবার কাটাকুটি করি 13 দিয়ে, 13 দুগুণি 26, 13 দুগুণি 26 পড়ে থাকে 113, তাই না? তার মানে 7 13 91, 8 13 104, 8 বাদ দিয়ে দিই, তাহলে পড়ে থাকছে কত? 9 91, 7 13 91। তার মানে 2%-এর ভ্যালু কত? 287। আর আমাকে বলছে মাসিক বেতন বের করতে হবে, মানে কত? 100% না? 100% বের করতে হবে। তাহলে কত দিয়ে গুণ করবে? 50 দুগুণেই তো 100 হয়। তাহলে এদিকেও আমি 50 দিয়ে গুণ করব। তাহলে 50 দিয়ে যদি গুণ করি 5 7 35 এর 5 হাতে থাকলো 3, 5 গুণ 28 করলে হবে 140 আর 3 143 আর একটা শূন্য, 143 আর একটা শূন্য, তার মানে 14,350। এই অপশন বি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। কি বলছে তার পরের প্রশ্ন? দেখো, বলছে যে রাজন তার বেতনের 20% ভাড়া, এই দেখো 20% কি দিয়েছে? ভাড়ায় দিয়েছে। তারপর অবশিষ্ট, অবশিষ্ট মানে মনে আছে তো? অবশিষ্ট মানে হয় সাকসেসিভ অথবা অনুপাত, হয় সাকসেসিভ নয় অনুপাত।
তাহলে দেখো এই অঙ্কটা কেন দিয়েছি, তার কারণ হলো অনুপাত দিয়েই করতে হবে, এটা সাকসেসিভ দিয়ে করতে মানে দেরি হয়ে যাবে। তার কারণ দেখো বারবার অবশিষ্টের কথাটা বলেছে, কিন্তু বারবার। তার জন্য এই ক্ষেত্রে আমরা অনুপাতটাকেও শেখাটা কতটা প্রয়োজন ছিল বুঝতেই পেরেছো। তাহলে রাজন তার বেতনের 20% ভাড়া দেয়, তাহলে 20% যদি ভাড়া দেয় তাহলে তুমি বলে 20%-এর ভ্যালু হলো 20/100, মানে 1/5, 5 কুড়ি যেহেতু 100, তাহলে 1/5-এর মধ্যে 1 কিন্তু ভাড়াতে চলে যাচ্ছে। অবশিষ্টের 25%, 25% মানে 25/100, 4 25 100, 4-এর মধ্যে 1 চলে যাচ্ছে কিসে, পরিবহনে। তারপরে কি বলছে, অবশিষ্টের 50% খাবারে, 50% মানে হাফ, মানে 2-এর মধ্যে 1 চলে যাচ্ছে খাবারে। তারপরে অবশিষ্টের 80% মানে 80/100, 20 4 কুড়ি 80, 5 কুড়ি 100, 5-এর মধ্যে 4 চলে যাচ্ছে বিলে। তারপরে বলছে যে ওর কাছে পড়ে থাকছে 2500 টাকা আর 1100 টাকা। তাহলে যতগুলো পার্সেন্টেজ আমি ভেঙেছি সেটাকে আমি বলবো যে একদিকে আমি লিখবো মোট, আর একদিকে লিখবো পড়ে কত আছে, পড়ে কত আছে, পড়ে আছে কত সেটা বের করব। তাহলে তুমি বলবে যে প্রথম পার্সেন্টেজ ভেঙে যেটা 1-এর 5 পেয়েছি, 5-এর মধ্যে 1 তো খরচা হয়ে গেছে, তাহলে পড়ে আছে কত, তুমি বলবে 4। তার পরের বার বলবে 4-এর মধ্যে পড়ে আছে 1 চলে গেছে, তাই না, 4-এর মধ্যে 1 খরচা করে ফেলেছে, তাহলে পড়ে আছে কত, 3। তারপরের বার 2-এর মধ্যে কত, 1 চলে গেছে, তাহলে তুমি বলবে 2-এর মধ্যে 1 পড়ে আছে। তারপরের বার কত, 5-এর মধ্যে 4 চলে গেছে, তাহলে পড়ে আছে কত, 1। তাহলে দুপাশে গুণ করে দেবো। দেখো এই দুপাশে যখন গুণ করব, দুপাশের মধ্যে কাটাকুটি করা যেতে পারে, হ্যাঁ, 4 4 কেটে দিলাম। তাহলে এইদিকে 5 5 25 দুগুণে কত হলো, 50, আর এইদিকে 3 অক্ষে 3, তার মানে 50 ওর আয় ছিল, যার মধ্যে 3 পড়ে আছে। সেই 3-এর ভ্যালুটা কত জানো, তুমি বলবে হ্যাঁ এই যে 2500 আর এই 1100 টাকা। তাহলে এই 3-এর ভ্যালু হলো 2500 যোগ 1100, কত হবে, 2500 যোগ 1100 যোগ করলে 3600। তাহলে 3-এর ভ্যালু হলো 3600, 1-এর ভ্যালু কত, 1200, আর আমার মোট আয় কত, 50। তাহলে 50-এর ভ্যালু হলো 5 বারং 60, 60,000। কোথায় আছে অপশানে, 60,000 অপশন সিতে আছে। আশা করি বুঝেছো। চলে আসি তারপরের প্রশ্ন। কি বলছে দেখো, খুব সুন্দর একটা অঙ্ক এসএসসি জিডির পরীক্ষা এসেছে। যারা জিডির পরীক্ষা দেবে ভাবছো, তাদের জন্য বুঝতে পারছো কোর্সটা কতটা গুরুত্বপূর্ণ, খুব খুব গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আর প্রত্যেকটা প্রশ্ন তুমি নিজে একবার করার চেষ্টা করবে, তারপরেই কিন্তু ভিডিও দেখো, তাহলেই একমাত্র বুঝতে পারবে যে শেখাটা কতটা জরুরি, আর ফাস্ট শেখাটা আরো কতটা জরুরি। বলছে যে একটি জেলার জনসংখ্যা, এইটা বলে দিয়েছে, যার মধ্যে এতজন কি বলেছে, পুরুষ। এইবার বলছে যে মোট জনসংখ্যার এত পার্সেন্ট শিক্ষিত, আর পুরুষদের মধ্যে এত পার্সেন্ট শিক্ষিত, তাহলে নারীদের শিক্ষার হার আমাকে কিন্তু বার করতে হবে। তাহলে আমি যদি এই মোট জনসংখ্যার মধ্যে কতজন শিক্ষিত বের করি, তাহলে সেক্ষেত্রে কিন্তু ক্যালকুলেশন ভয়ানক হয়ে যাবে, ভয়ানক হয়ে যাবে। তাহলে এর জন্যই তুমি যখনই দেখবে এই ধরনের অঙ্ক, যে মোট জনসংখ্যার সাপেক্ষে পুরুষ বা মহিলা বলে দিয়েছে, সাথে সাথে করবে কি, এদের অনুপাত বের করে নেবে। কি মনে রাখবে, অনুপাত বের করে নেব। তাহলে আমি একদিকে লিখছি মোট, আর একদিকে লিখছি পুরুষ। তাহলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এদের মধ্যে অনুপাত যদি নিই, তাহলে 3টে শূন্য 3টে শূন্য কেটে যায়, 192 দিয়ে 384 মানে দ্বিগুণ, 192 দ্বিগুণই তো 384, তাই না। তাহলে আমি বলবো মোট হলো 2, যার মধ্যে পুরুষ আছে 1 জন, আর তাহলে বাকি পড়ে থাকলো কারা, মহিলা, সেটাও 1 জন। তাহলে 2 = কি বলতে পারি আমি, 1 যোগ 1, ঠিক আছে। এইবার দেখো মোট জনসংখ্যা 69% শিক্ষিত, তাহলে মোট জনসংখ্যার সাথে 69% গুণ করে দাও। তারপরে বলছে পুরুষরা শিক্ষিত কত, 53%, 53% দিয়ে গুণ করে দাও। আর নারীদের মধ্যে বা মহিলাদের মধ্যে ধরে নিই X% শিক্ষিত, সেটাই বের করতে হবে। তাহলে তুমি কি বলবে, তুমি বলবে 69 গুণ 2 করলে হয় 9 দুগুণে 18, 6 দুগুণে 12, আর 1 13, 138 = 53 যোগ x। তাহলে x যদি ওই পাশে গিয়ে বাদ যায়, x এর ভ্যালুটা কত বলবে তুমি,
এক্স এর ভ্যালু বলবে 138 মাইনাস 53, তার মানে হলো 5 আর হলো 8 5 13, তাই তো? তার মানে 85% মেয়েরা শিক্ষিত, তার মানে অপশন বি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন, কি বলছে দেখো 6 দাগের প্রশ্নটা কি বলছে দেখা যাক। বলছে সুধার ব্যয় বলছে যে তার সঞ্চয়ের তুলনায় 175% বেশি, তার ব্যয় বলছে 12% কমে যায় আর সঞ্চয় বলছে এত পার্সেন্ট বৃদ্ধি পায়, তাহলে তার আয় কত শতাংশ বৃদ্ধি পাবে এটা বার করতে হবে। এটাও নাকি এসএসসি জিডি 2025-এ আসা প্রশ্ন, মানে টিসিএস এর তৈরি করা প্রশ্ন কিন্তু, ঠিক আছে, এডিকুইটি না, ঠিক আছে। তো এইসব প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট, আগামী দিনে যে কোনো পরীক্ষা আসবে। তাহলে প্রথম লাইনটা খুব ভালো করে বুঝতে হবে, সুধার ব্যয় ওর সঞ্চয়ের তুলনায় 175% বেশি। তাহলে 175% মানে কি? 175% মানে কি? তুমি বলবে 175/100, আর কাটাকুটি করলে 4 25 100 হয়, আর 7 25 হয় 175, ঠিক আছে। এইবার এখানে শব্দটাকে একটু তোমাকে ভালো করে রেডি করতে হবে, যে সুধার ব্যয়, কোনটার কথা বলছে? ব্যয় কার তুলনায়? সঞ্চয়ের তুলনায়, যার তুলনায় হয় সে নিচে, তার মানে সেভিংস হলো আমার 4, সেভিংস কি 4, তার তুলনায় 175% বেশি মানে 7 বেশি, কে 7 বেশি? ব্যয়টা মানে এক্সপেন্ডিচার। তাহলে তোমরা সবাই জানো যে, তার মানে এখানে এক্সপেন্ডিচারটা কত বলবে? তুমি বলবে এক্সপেন্ডিচার হলো 4-এর 7 বেশি মানে 11, আর সেভিংসটা কত বলবে বলো? সেভিংসটা বলবে 4, তাই তো? আর তোমরা সবাই জানো ইনকাম ইজ ইকুয়াল টু তো এক্সপেন্ডিচার যোগ সেভিংস হয় না? এক্সপেন্ডিচার মানে ব্যয় যোগ সঞ্চয় হয় না? তাহলে তুমি বলবে 11 আর 4-এ কত হবে? 15 হলো তোমার আয়, 11 ব্যয়, আর 4 কি? সঞ্চয়। এইবার দেখো বলছে যে ব্যয় বলছে 12% কমে যায়, তাহলে ব্যয় মানে এক্সপেন্ডিচার, এটাকে আমি -12 দিয়ে গুণ করব, 12% দিয়ে। তারপরে সঞ্চয় বলেছে 40.5% বৃদ্ধি পায়, তাহলে আমি 40.5% দিয়ে গুণ করব। তাহলে জিজ্ঞাসা করেছে আয় কত শতাংশ বৃদ্ধি পাবে, ধরে নিই x% বৃদ্ধি পাবে, তাহলে আমি লিখবো 15x ইজ ইকুয়াল টু, এখানে 11 গুণ 12 করলে মাইনাস আছে আবার 132 হয়, আর এখানে যদি গুণ করো তাহলে 4 4 16, 4 5 20, মানে 162 হবে। তাহলে x এর ভ্যালু তুমি কত বলবে? বিয়োগ করলে হবে 30, আর এইদিকে 15 আছে, 15 দিয়ে ভাগ করলে 15 দুগুণে 30, তাহলে 2%, তাহলে অপশন সি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন, দেখো কাণ্ড, ওইটা এসেছিল এসএসসি জিডিতে আর এটা এসেছে আরপিএফ এসআইতে 2024-এ, তার মানে দুটোই কিন্তু একই টাইপের, ওর জন্যই 6-এর এ হিসাবে দিয়েছি। আর দেখো এখানে দেখো নামও চেঞ্জ করতে ভুলে গেছে, তার মানে এইটুকু তোমাকে বুঝতে হবে যে টিসিএস কিন্তু একই প্যাটার্ন কিন্তু আগামী দিনেও ফলো রাখবে যারা পরীক্ষা দিতে যাবে। তো সুতরাং এই প্রশ্নটা যেহেতু একই প্রশ্ন, জাস্ট 200% বেশি, তাহলে এটা তোমরা একটা কাজ করবে, তোমাদের বাড়ির কাজ দিলাম, ঠিক আছে, অবশ্যই তোমরা নিজে করবে কিন্তু 6-এর এ দাগ। এইবার চলে আসছি 6-এর বি দাগ। দেখো 6-এর বি দাগ আবার কি পরীক্ষা এসেছে জানো? 6-এর বি দাগ এসেছে 2025-এ, যেটা এডিকুইটি নিচ্ছে না, 2025-এ এসএসসি কে নিচ্ছে? এডিকুইটি। আর সেই 2025-এ সিজিএল-এ আসা প্রশ্ন, এই বছর। আর দেখো প্রশ্নটা করার পরেই বুঝতে পারবে যে প্যাটার্ন পুরো সেম, মানে অঙ্ক পুরো সেম, কিন্তু তুমি যদি না ভালো করে অঙ্ক আগে করে থাকো তুমি কিন্তু পারবে না, ঠিক আছে, আটকে যাবে বা বড় করে ফেলবে। তো এর জন্য অবশ্যই কিন্তু তোমাকে বারবার বলছি যে অবশ্যই তুমি দেখতেই হবে তোমাকে, বা আমাদের কোর্সে কিন্তু যুক্ত হতেই হবে। কোর্সে কেননা, তার কারণ হলো কোর্সে কেন যুক্ত হতে হবে, তার কারণ হলো এখন অফলাইন ব্যাচে কিন্তু কোনো জায়গা নেই নতুন ছাত্রছাত্রীদের জন্য। বারবার আমি বলবো অফলাইন ব্যাচে এখন পুরো ক্লোজড, আবার অফলাইন ব্যাচে যুক্ত হতে গেলে তোমাকে মার্চ অবধি ওয়েট করতে হবে। তো আমি বলবো অফলাইন ব্যাচে আমি যা শেখাই অনলাইনেও আমি চেষ্টা করি পুরো 100% সেটুকুই শেখানোর। আর যেহেতু আমি নিজে শেখাই, আমি এরকম নয় যে বাজার থেকে অ্যাড দিয়ে 5-10টা টিচার ঢুকিয়ে দিয়ে তোমাদের কোর্স কমপ্লিট করে দেবো, ঠিক আছে,
এরকম কিন্তু জিএস একাডেমিতে হয় না, অন্যান্য একাডেমিতে হলেও হতে পারে, জিএস একাডেমিতে এটা হয় না। ঠিক আছে, আমি দায়িত্ব নিয়েছি, আমি করাবো পুরো। ঠিক আছে, তো চলো দেখে নিই এই অঙ্কটা কিভাবে করবে। রামনের আয় ৮৬,৪০০ টাকা, সে তার আয়ের 22.5% কি করে সঞ্চয় করে। তাহলে বুঝে গেলে যে যা আয় করেছিল তার কিন্তু এত পার্সেন্ট সঞ্চয়। তাহলে পার্সেন্টেজটা আগে ভেঙে নিই। তাহলে তুমি বলবে 22.5%, পার্সেন্ট ভাঙা মানে তো ১০০ দিয়ে ভাগ, আর পয়েন্ট যদি তুলে দিই তাহলে আরো একটা শূন্য। 25 দিয়ে কাটলে 9 25 225, 25 দিয়ে কাটলে 40। তাহলে তুমি বলবে যেহেতু বলেছে আয়ের এত পার্সেন্ট সঞ্চয়, তাহলে আয়ের সাপেক্ষে বলেছে আয় মানে ইনকাম নিচেরটা, আর 9 কি বলছে সেভিংস। ঠিক আছে, তাহলে তোমরা একটু আগে শিখলে আয় ইজ ইকুয়াল টু এক্সপেন্ডিচার যোগ সেভিংস। তাহলে আয়ের নিচে আমি 40 লিখবো, এক্সপেন্ডিচারের নিচে আমি কত লিখবো, আগে সেভিংসটা তো লিখে নিই 9, তারপরে আমি লিখবো এখানে 31। এইবার দেখো কোনটা কত পার্সেন্ট চেঞ্জ হয়েছে। বলছে আয় বৃদ্ধি পেয়েছে 22%, তাহলে আয়কে আমি কত দিয়ে গুণ করব, বুঝতেই পারছো, আয়কে গুণ করব 22% দিয়ে। আচ্ছা, ব্যয় কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, ব্যয় মানে এক্সপেন্ডিচার, এটা হলো 25% বৃদ্ধি পেয়েছে, 25% দিয়ে গুণ করলাম। আর সঞ্চয়ের পরিবর্তন আমি লিখছি X%। ঠিক আছে, এবার গুণ করলেই তাহলে কিন্তু আমার এক্স এর মান বেরিয়ে চলে আসবে। তাহলে 4 দুগুণে 8, এখানে 880 ইজ ইকুয়াল টু 30 দিয়ে যদি 25 গুণ করি তাহলে 3 25 75, মানে 750, আর একটা 25 মানে 775 যোগ 9x। তাহলে 9x এর ভ্যালু আমি কত বলবো, 880 থেকে 775 যদি বাদ যায় তাহলে দাঁড়ায় 105। 105 3 দিয়ে যদি কাটি 3 3কে 9, 3 দিয়ে কাটলে নয়ের 40 কি বলে দিয়েছে, সেভিংস। কাটাকুটি করলে 0 0 কেটে গেল, 4 দিয়ে কাটো, 4 দুগুণি 8, 4 কে 4, 4 ছক 24, 0। তাহলে 6 নং 54, 4 হাতে থাকলো 5, 9 কে 9 আর 5 14, 4 হাতে থাকলো 1, আর 9 দুগুণে 18, 19। তার মানে এরপরে আর একটা 0। ঠিক আছে, তাহলে এইবার আমি বলবো যে এইটা হলো সেভিংস, মানে সেভিংস সেটা কত, 100%। সেভিংস যেটা সেটা কত পার্সেন্ট, 100%। আর আমাকে বের করতে হবে সেভিংসের বৃদ্ধিটা কত। তুমি দেখতে পাচ্ছ সেভিংসের বৃদ্ধি তো 35/3%। তাহলে আমি এর কত পার্সেন্ট বের করব, 35/3% বের করব। তাহলে তুমি বলবে এখানে যদি কাটাকুটি করি, অ্যাকচুয়ালি 0 0 কাটবে, আর কাটার দরকার নেই। ঠিক আছে, দিয়ে 19 44, আচ্ছা 1%-এর ভ্যালু কত, 10 দিয়ে ভাগ, আর 35/3% বের করতে হয়, তাহলে 35/3 দিয়ে ভাগ। 5 দুগুণি 10, 5 7 35, 3 দিয়ে কাটি, 3 6 18, 3 4 12, 3 8 24, 2 দিয়ে কাটি, 3 দুগুণি 6, 2 দুগুণি 4, 4 দুগুণি 8। এটা গুণ করলে 4 7 28-এর 8 হবে লাস্টে। তাহলে 8 আলা কটা অপশান ছিল, 8 আলা একটা অপশান ছিল। তাহলে তো আর করতেই হয় না, অপশান এতে টিক মেরে বেরিয়ে যাওয়া যায়। যদিও আমি গুণটা একটু করে দিই, 4 7 28-এর 8 হাতে থাকলো 2,
7 দুগুণে 14, 16 হাতে থাকলো 1, বলছে যে 7 3 7 21 আর 1 22, এই দেখো 2268 টাকা, তাই না? চলে আসি তার পরের প্রশ্ন। দেখো এই প্রশ্নটা কি পরীক্ষায় এসেছে, এএলপি, রেলের এএলপি 2025-এ এসেছে কিন্তু, ঠিক আছে? তাহলে আবার এএলপির পরীক্ষা তোমরা এখন দিতে যাচ্ছ। একজন ব্যক্তি তার মাসিক আয়ের 10% কি করে সঞ্চয়, তার মাসিক আয় 30% বৃদ্ধি পেয়েছে আর পূর্ববর্তী সঞ্চয়ের তুলনায় 20% বেশি সঞ্চয় করছে, তাহলে তার ব্যয়ের বৃদ্ধি কত পার্সেন্ট সেটা বের করতে হবে। এটা খুবই সোজা। দেখো 10% সঞ্চয় করা মানে কি 10-এর মধ্যে 1 সঞ্চয় করে আয়ের, তাহলে ইনকাম আমি কত লিখবো, ইনকাম লিখবো 10, তার মধ্যে এক্সপেন্ডিচার কত তোমরা বলবে 9 আর 1 সেভিংস, তাই না? যেহেতু বলে দিয়েছে 1 সেভিংস, তাহলে এই যে আয়টা সেটা কিন্তু কত পার্সেন্ট বৃদ্ধি পেয়েছে, 30% দিয়ে গুণ, সঞ্চয় বলছে 20% বেড়েছে, তাহলে 20% সেভিংসটা গুণ, আর আমার বের করতে হবে এক্সপেন্ডিচারের পরিবর্তন, ধরে নিচ্ছি এক্স, তাহলে 9x ইকুয়ালটা আমি কত বলবো, 300 মাইনাস 20কে 20 পাশে গিয়ে বাদ চলে যাবে, এক্স ইকুয়াল টু 280/9, তাহলে 3 নং 27 পড়ে থাকে 9কে 9 31 পয়েন্ট সামথিং। কোনটা অপশন, অপশন 4 হলো সঠিক অ্যান্সার। চলে আসি তারপরের প্রশ্ন। এ এর বেতন বি এর তুলনায় 40% বেশি আর বি এর বেতন 20% বৃদ্ধি পায় এবং এ এর বেতন x% বৃদ্ধি পায়, তবে এ এর নতুন বেতন আর এর নতুন বেতন বি এর নতুন বেতনের তুলনায় বলছে যে 25% তাহলে নাকি বেশি, তাহলে এই এক্স এর মানটা আমাকে এখানে বার করতে হবে। 40% বেশি কি বলে দিয়েছে, 40% বেশি এ এর বেতন বি এর বেতনের তুলনায়, তাহলে 40%কে ভাঙলে কত হয়, 40/100, 20 দুগুণে 40 আর 5 গুণে 100, মানে 5-এ 2 বেশি এ এর বেতন বি এর বেতনের তুলনায়, তাহলে আমি একদিকে এ লিখবো আর একদিকে বি লিখবো, তাহলে এ এর বেতন বি এর তুলনায়, তাহলে বি লিখবো 5 আর এ 2 বেশি মানে কত, 7, ঠিক আছে? এ আর বি এর বেতনের অনুপাত পেয়ে গেলাম। এবার বি এর বেতন বলছে যে 20% বেড়েছে, এটা 20% বেড়েছে আর এ এর বেতন x% বেড়েছে, বুঝেছ? তাহলে নাকি নতুন বেতনের ক্ষেত্রে আরেকটা সম্পর্ক দিয়েছে, তাহলে ভালো করে যদি একটু লক্ষ্য করো, তার মানে এ এর বেতনটা কিন্তু x% বেড়েছে আর বি এর বেতন যেটা সেটা কিন্তু 20% বেড়েছে, তাই না? এটা ইনক্রিজ হয়েছে, এটাও ইনক্রিজ হয়েছে, তাহলে হয়েছে কত, তুমি বলবে যে এর বেতনটা হয়েছে 7 × 100 যোগ এক্স, যেহেতু x% বেড়েছে তার মানে 100 যোগ এক্স। একইভাবে বলবে বি এর বেতন 5 × 100 + 20, তার মানে কত লিখবো, 120 একবারে লিখে দিতে পারি আমি এখানে, এখানে আমি 120 লিখে দিতে পারি, যেহেতু 20% বাড়া মানে 120 লেখা যাবে। তাহলে সেক্ষেত্রে বলছে এর নতুন বেতন, এর বেতন এখানে বলে দিয়েছে এর নতুন বেতন বি এর তুলনায় 25% বেশি, তাহলে নিচে বি লিখেছিলাম, নিচে কি লিখেছিলাম, বি লিখেছিলাম। আচ্ছা, তাহলে নিচে যেহেতু বি লিখেছিলাম, তাহলে বি এর তুলনায় 100-তে 25% বেশি মানে 125 লিখবো, কাটাকুটি করলে 5 25 4 25 100, 4 দিয়ে এখানে কাটি, নিচে নিচে 3 4 12 30, তাহলে 700 যোগ 7x ইজ ইকুয়াল টু, ওদিকে লিখবো 5 5 25 3 25 75, 750, ঠিক আছে? তাহলে x এর ভ্যালু আমি কত লিখবো, 700 পাশে গিয়ে বাদ গেলে 50 পড়ে থাকে, 50/7, 7 7 49, 7 পয়েন্ট সামথিং, একটাই অপশন ছিল 7 পয়েন্ট, অপশন বি তে সঠিক উত্তর করব। চলে আসি তার পরের প্রশ্নটা, কি বলছে দেখো পরের প্রশ্নটা, একটি পণ্যের দাম প্রথমে x%, এটাও 2026-এ আসা প্রশ্ন, ঠিক আছে? নিউ প্যাটার্নের প্রশ্ন এগুলো সব। একটি পণ্যের দাম প্রথমে x% কমানো হয়, তারপরে বলছে আবার x% বাড়ানো হয়, তাহলে প্রথমে x% কমলো, পরে x% বাড়লো, অন্তিম দামটা বলছে মূল দামের তুলনায় 10% কম, অন্তিম যে নতুন দামটা এলো সেটা প্রাথমিক দামের থেকে 10% কম,
তাহলে এক্স এর মান আমাকে এখানে বার করতে হবে। তাহলে তুমি বলবে যে এখানে প্রথমে তো x% কমেছে, প্রথমে যেহেতু x% কমেছে তাহলে আমি বলবো যে 100 যদি দাম থাকে তাহলে সেটা x% কমেছে মানে 100 মাইনাস এক্স বলবো, ঠিক আছে, 100 মাইনাস এক্স বলবো। আর তারপরে আবার x% বেড়েছে, তাই না, x% বেড়েছে মানে 100 প্লাস এক্স বলবো, x% বেড়েছে মানে 100 প্লাস এক্স বলবো। নিচে 100 দিয়ে দাও তুমি, পার্সেন্ট ভাঙা মানে কি 100 দিয়ে ভাগ, তাই না। প্রথমে x% কমেছে তার মানে 100 মাইনাস এক্স বাই 100, আর পরের বার x% বেড়েছে মানে 100 প্লাস এক্স বাই 100। এতে হয়েছে কি দামটা বলছেন 10% কমেছে, তার মানে 100 ছিল 10% কমেছে মানে কত লিখবো, 90 লিখবো। তাহলে দুটো 100 কেটে দাও এখানে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি উপরে কি আছে, a মাইনাস বি আর a প্লাস বি। a প্লাস বি a মাইনাস বি এর কি সূত্র আছে, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, x স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপাশে কোনাকুনি গুণ করলে হবে 9 গুণ 100 মানে 9000। 100 স্কোয়ার করলে কত হবে 10,000, তাহলে এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু 10,000 থেকে 9000 বাদ গেলে কত হয় 1000। তাহলে 1000-এর রুট করলেই কিন্তু আমার উত্তর চলে আসবে এখানে। তাহলে 1000-এর রুট যদি করি তাহলে কি হবে বলো, তুমি বলবে দাদা 1000 মানে এটা বোঝায়, 1000 মানে এটা বোঝায় 10 গুণ 100, 10 গুণ 100। এইবার দেখো 100 রুট তো সবাই জানে 10, 10কে 100, তাহলে পড়ে থাকলো 10 ভিতরে। তাহলে রুট 10 বের করার নিয়ম আমি আগেই শিখিয়েছি, আমি তার মানে বুঝতেই পারছো যে কোনো সংখ্যা রুট বের করার নিয়মটা তোমাকে কিন্তু খুব ভালো করে শিখতেই হবে। তাহলে 10-এর রুট করার নিয়ম কি, আগের বর্গ সংখ্যা পরের বর্গ সংখ্যা লেখো, ঠিক আছে। এবার এর সাপেক্ষে বেস লেখো, 3 3 9 প্লাস প্রথম গ্যাপ কত 1, আর বড় গ্যাপটা কত, বড় গ্যাপটা হলো 9-এর সাথে 16, তার মানে 3.7 7 4 7 28 3.14 এরকম টাইপের এলো। তাহলে আমি বলবো 10 গুণ 3.14, 10 দিয়ে গুণ করলে এক ঘর পরে পয়েন্ট সরে যায়, তার মানে 31 দশমিক সামথিং। তাহলে 31 দশমিক সামথিং কিছু আছে মানে কি অপশন এ হলো আমার সঠিক অ্যান্সার। আশা করি বুঝেছো। চলে আসি তার পরের প্রশ্ন। দেখো তার পরের প্রশ্নটাও দেখো এসএসসি জিডি যে পরীক্ষাটা গতবার হয়ে গেছে সেই পরীক্ষায় আসা প্রশ্ন। যদি রবির আয় রামের আয়ের চেয়ে 24% বেশি হয় তাহলে রামের আয় রবির আয়ের চেয়ে কত শতাংশ কম। এ তো খুবই সহজ। তাহলে একজন আছে রবি আর একজন হচ্ছে রাম, বলছে রবির আয় রামের আয়ের চেয়ে 24% বেশি, তাহলে রবির আয়টা 24% বেশি মানে 124, আর রামের আয় 100। তাহলে উল্টো করে চেয়েছে যে রামের আয়টা রবির আয়ের চেয়ে কত শতাংশ কম। তাহলে বলো উল্টো করে কত কম, 24 কম কার থেকে, কার থেকে বা কার চেয়ে, যার চেয়ে বলে সে নিচে যায়, তাহলে রবির চেয়ে, তাহলে রবি মানে কত 124, সেটা নিচে যাবে 124 ইন্টু 100 করবো, 4 ছক 24, 4 দিয়ে 3 4 12, 4 অক্ষে 4, তার মানে 600 উপরে আর নিচে 31, আর এইভাবেই রেখে দিয়েছে পার্সেন্টেজটা 600 বাই 31, অপশন বি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন কি বলছে দেখো, একজন প্রার্থী 25% নাম্বার পেয়ে 68 নম্বরের জন্য বলছে ফেল করে, ঠিক আছে। তাহলে একটা পরীক্ষায় একটা ছেলে কি হয়েছে দেখো, এটা যদি মাপকাঠি হয় তোমার পরীক্ষার, এটা মনে করো হাইয়েস্ট মার্কস, ঠিক আছে, কিন্তু ওই ছেলেটা মাত্র কত পার্সেন্ট পেয়েছে 25%, কত পেয়েছে 25%। আর এটা যদি পাস মার্কস হয়, এটা যদি পাস মার্কস হয়, সেই পাস মার্কস থেকে কতটা কম পেয়ে গেছে বলো তো, তুমি বলবে পাস মার্কস থেকে ও নিচে আছে কিছু নাম্বার, কত নাম্বার সেটা 68 নাম্বার নিচুতে আছে। আরেকটা ছেলে আবার বলছে 50% নাম্বার পেয়েছে এবং অন্য একজন প্রার্থী পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার জন্য প্রয়োজনীয় নাম্বারের চেয়ে 24 নম্বর কিন্তু বেশি পেয়েছে। তাহলে যে এই 50% নাম্বারটা পেয়েছে সে অ্যাকচুয়ালি পাস করে গেছে এবং পাশের থেকে একটু অধিক পেয়ে গেছে। পাশের থেকে কত অধিক পেয়েছে, তুমি বলবে যে 42 নম্বর অধিক পেয়েছে, বলে দিয়েছে। তাহলে পরীক্ষার সর্বোচ্চ নম্বর কত, তাহলে আগে
আমি সর্বোচ্চ নাম্বার মানে তোমরা সবাই জানো 100%। তাহলে আমি আগে লিখি 5 নম্বরটা কত। 5 নম্বর, তুমি বলবে এখানে দুজন ক্যান্ডিডেট আছে, দুজনের সাপেক্ষে 5 নম্বরটা দুভাবে বলা যায়। দেখো প্রথম ক্যান্ডিডেট পেয়েছে 25%, প্রথম ক্যান্ডিডেট পেয়েছে কত 25%, এবং ও 25% পাওয়ার ফলে ও কত নম্বরের জন্য ফেল করেছে 68। তাহলে 68 যদি পাইয়ে দিই ও অ্যাকচুয়ালি 5 নাম্বার পেয়ে গেল। 68 নাম্বার কম পেয়েছিল, ওটা পাইয়ে দিলে মানে যোগ করে দিলে ও 5 নাম্বার পেয়ে গেল। একইভাবে সেকেন্ড ক্যান্ডিডেট ও পেয়েছে 50%, কিন্তু ও আবার 5 নাম্বার থেকে এক্সট্রা ছুটে চলে যাচ্ছে কত 42। তাহলে ওই 42টাকে বাদ দিয়ে দিই বা কেটে বের করে দিই, তাহলে ওরও কোথায় নামিয়ে আনলাম, ওকেও 5 নাম্বারে নামিয়ে আনলাম 42 বাদ দিয়ে দিলে। তাহলে পরের লাইনে তুমি লিখবে যে 25%, 50% থেকে 25% বাদ দিলে 25% পড়ে থাকে, আর 42টা এ পাশে এসে কি হয়ে যাবে যোগ, তাহলে 68 যোগ 42 করলে হয় 110। তাহলে 25%-এর হলে যদি 110 হয়, আমাকে বলেছে মোট সর্বোচ্চ নাম্বার কত, মানে কি 100%, 4 দিয়ে গুণ, তাহলে 4 দিয়ে গুণ হলে 4 25 100% ইজ ইকুয়াল টু 4 11 কত 44, 440 হলো আমার সর্বোচ্চ নাম্বার। অপশন সি হলো সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। বলছে যে একই অঙ্ক নাকি একটি পরীক্ষা পাশ করার জন্য সর্বোচ্চ 33% নাম্বার পেতে হয়, একজন ছাত্র 130 নাম্বার পেয়েছে আর 35 নাম্বারের জন্য ফেল করেছে। আচ্ছা, তাহলে যে 130 পেয়েছে সে 35 নাম্বারের জন্য ফেল করেছে, মানে যদি 35 পাইয়ে দিই যোগ করে দিই তাহলে সেটা হয়ে যাবে 5 নাম্বার। আর সেই 5 নাম্বারটা কত পার্সেন্ট সেটা বলে দিয়েছে, পাস না করার জন্য কত পার্সেন্ট পেতে হয় 33%। তাহলে সেটা আমি লিখে দেবো 33%-এর ভ্যালুই হলো এত নাম্বার। তাহলে এইটা মানে কত দেখে নিই 165 নাম্বার, তাই না? 33%-এর ভ্যালু 33 দিয়ে কেটে যাবে 5 হবে, তাহলে 1%-এর ভ্যালু আমি কি বলবো 5। আর পরীক্ষার সর্বোচ্চ নাম্বার চেয়েছে মানে কি 100%, তাহলে দুটো শূন্য চিপকে দিলেই আমার হয়ে যাচ্ছে, তাহলে 500 হলো আমার কি সর্বোচ্চ নাম্বার। তারপরের প্রশ্নটা কি বলছে দেখে নাও। দেখো ভোটের অঙ্ক আসে না এমন কোনো বছর নেই, প্রতিবার আসে ভোটের অঙ্ক। আর 2025-এই কি ভোটের অঙ্ক এসেছে সেগুলো তোমাদের এখানে আমি দিয়েছি। আচ্ছা, এখানেই শেষ নয়, আমি বারবার বলছি কিন্তু তোমাদের এখানে পার্সেন্টেজ চ্যাপ্টার কিন্তু অনেকটাই ভালো করে করানো হবে। কেননা তুমি যদি একটু পিডিএফটা দেখো আমাদের, আমি দিয়ে দেবো খুব শিগগিরই, পিডিএফটা দেখলেই বুঝতে পারবে কি কোয়ালিটির প্রশ্ন কিন্তু রাখা হয়েছে, আর সবই প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন কিন্তু। হ্যাঁ, অনেক টিচার আছে তোমাকে প্রচুর কিছু শেখাবে, প্রচুর কিছু মানে একটা পার্সেন্টেজ চ্যাপ্টারের উপরে হয়তো বা 200-300 অঙ্ক শেখাবে, কিন্তু অত অঙ্ক শেখার কোনো প্রয়োজন নেই। ট্রেন্ড বুঝতে হবে, ট্রেন্ড, যে কি ট্রেন্ডে কি প্রশ্ন আসছে সেই অনুযায়ী যদি করে যাও তুমি আলটিমেটলি সব অঙ্কই পেরে আসবে। আর সেই ক্যাপাসিটি তুমি শিখে যাবে যদি কিনা ভিডিওটা মন দিয়ে দেখো, সেরকম লেভেলেরই কথা আমি কিন্তু তোমাদেরকে বলে দেব। কি বলছে দেখো, 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে নির্বন্ধিত ভোটারদের 90% ভোট দিয়েছেন। আচ্ছা, তাহলে 90% ভোট দিয়েছেন 100%-এর মধ্যে। প্রদত্ত ভোটের 15% অবৈধ প্রমাণিত হয়েছে, মানে যারা ভোট দিল তাদের মধ্যে 15% অবৈধ। অবৈধ মানে কি, যাদের হয়তো মানে আধার কার্ড ঠিকঠাক নেই বা যারা ভোটটা দিতে গিয়ে ভুল করেছে সেগুলো অবৈধ হবে। বিজয়ী প্রার্থী বলছে বৈধ ভোটের 51% পেয়েছে এবং 2142 ভোটে নাকি ভোটের ব্যবধানে জয়ী হয়েছে। ঠিক আছে, তাহলে তুমি বলবে যে দাদা এই যে বিজয়ী প্রার্থী সে যদি 51% পায় তাহলে পরাজিত প্রার্থী কত পেয়েছে, তুমি বলে 49%। কত পার্সেন্ট 49%, মানে ও যদি 1 বেশি হয় ও আবার 1 কম পাবে, তাই না? এইটুকু কথা নিশ্চয়ই সবাই বোঝো। বা এই 49%টা না আগামী দিনে তোমরা লিখবে না, তুমি দেখবে যে 50%-এর থেকে যত বেশি হয়েছে তার মানে ও 50% থেকে তত কম মানে ভোট পেয়েছে। তাহলে এ যদি 1% বেশি ভোট পায় 50-এর থেকে, তাহলে বলবো ও আবার 1% কম পেয়েছে, তার মানে টোটাল এদের মধ্যে গ্যাপ কত দাঁড়ালো 2%।
এই যে কথাগুলো এটা যে তৈরি করে দিলাম এখন, মানে কি বলতে চাইছি, একজন যদি 51% পাই তাহলে আমি বলে দেবো ওদের মধ্যে গ্যাপটা 2%। কেউ যদি বলি, একজন যদি বলি 53% পেয়েছে, তুমি বলবে যে ওদের মধ্যে গ্যাপ হলো 3 দুগুণে 6%। এর জন্য তোমার আর বিয়োগ করার দরকার নেই। কেন বলছি কথাগুলো, খুব খুব সন্তর্পণে শুনবে। তার কারণ যদি আগামী দিনে তোমাকে বলে একজন 57.5% ভোট পেয়েছে, তুমি কি করবে? তুমি কি 100 থেকে 57.5 বাদ দিয়ে এখানে লিখবে, তারপরে আবার বিয়োগ করবে? না বাবা না। এই যে তুমি দেখতে পাচ্ছ 50 থেকে কত বেশি, 7.5, তাহলে বলবো ওদের মধ্যে গ্যাপ হলো 15%, কেননা ওরই ডবল গ্যাপ হয়ে যাবে। এই কথাগুলো তোমাকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? তো চলো দেখি কি বলেছে এখানে। তাহলে যা মোট ভোটারের সংখ্যা যদি আমি 100x ধরে নিই, তার মধ্যে 90% ভোট দিয়েছে, যার মধ্যে আবার 15% অবৈধ। তার মানে 90%-এর মধ্যে 85% আমার কি ভালো ভোট। 0 কাটলো। আর এখানে যদি আমি কাটাকুটি করি, কাটাকুটি করব, চলো কেটেই দিই। 5 দুগুণে 10, 5 সুতরাং 85। তাহলে এত এক্স কিন্তু হলো বৈধ ভোট, ঠিক আছে? তার মানে 9 সুতরাং কত হয়, 63, 6, 9 9 হচ্ছে 15, 153/2x, এইটা হলো বৈধ ভোট। আচ্ছা, এই বৈধ ভোটের একজন যদি 51% পায় আর একজন 49, সেসব লেখার দরকার নেই, কিন্তু গ্যাপটা আমি বুঝে গেছি, 2% ভোট বেশি পেয়েছে। কার 2% বলো? তুমি বলবে বৈধ ভোটের 2% এক্সট্রা পেয়েছে, বা ব্যবধান ওদের 2%। তাহলে আমি লিখবো 153x/2, এর 2% মানে 2/100, এর ভ্যালুই হলো 2100। বলো কত? 2142। এইবার আমার কাটাকুটি, 2 2 কেটে গেল। এবার এখানে কাটি, ছোট ছোট করে কাটি। 3 5 15, কত দিয়ে কাটছি আমি? 5 দিয়ে না, সরি, 3 দিয়ে কাটছি। 5 লিখবো ওখানে। আচ্ছা, তাহলে আমি কত দিয়ে কাটছি? 3 দিয়ে। 3 5 15, 3 অক্ষে 3, এখানে 3 দিয়ে কাটলে 3 7 21, 3 অক্ষে 3, 3 4 12। এবার দেখো 51 দিয়ে যদি কাটি, 51কে 51 পড়ে থাকে 100, 51কে 51 পড়ে থাকে 204, তাই না? 4 দিয়ে গুণ করলেই হয়ে যাবে 14। তার মানে আমি বলবো এখানে x এর ভ্যালু 100 দিয়ে গুণ হয়ে যাবে না, 1400। আর আমার তো মোট ভোটার কত? 100x, তাই তো? মোট ভোটার কত ধরেছি? 100x। তাহলে 100x এর ভ্যালু বলবো 14,000। 14,000 না, 1,40,000। তাহলে অপশন বি হলো আমার সঠিক অ্যান্সার। চলে আসি তার পরের প্রশ্ন। 2 প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে 80% ভোটার তাদের ভোট কিন্তু দিয়েছেন। তাহলে 80% ভোট দিয়েছেন, যার মধ্যে 53টি ভোট কিন্তু বাতিল ঘোষণা করা হয়েছে। আচ্ছা, বিজয়ী তালিকার মোট ভোটারের, বলছে বিজয়ী তালিকায় যে এসেছে সে মোট ভোটারের, কিন্তু মোট ভোটার, নট বৈধ ভোটার, এত % ভোট পেয়েছেন আর তিনি এত ভোটে জয়ী হয়েছেন। বেশ ভালো করে বোঝো। আবার 100x মোট ভোটার, যার মধ্যে 80x কি ভোট দিয়েছেন। এই 80x এর মধ্যে কতগুলো ভোট বাতিল হয়েছে? তুমি বলবে 53খানা ভোট বাতিল হয়েছে। তাহলে 53 বাদ দিয়ে দিই, এটা ভালো ভোট। তাহলে এই ভোটটাই নিশ্চয়ই দুজনের মধ্যে শেয়ার হবে, এই ভালো ভোটটাই দুজনের মধ্যে শেয়ার হবে। কিন্তু যে জয়ী হয়েছে সে কিন্তু অ্যাকচুয়ালি ভালো ভোটের বলেনি, এ বলেছে মোট ভোটের 48% পেয়েছে, মোট ভোটের। তাহলে মোট ভোট কত? 100x, তার 48% মানে 48x এ পেয়েছে, ঠিক আছে? তাহলে আরেকজন কত পেয়েছে? তুমি বাদ দিয়ে দেবে এটা থেকে, তাই না? বাদ দিলে কত হবে? 32x মাইনাস 53। তাহলে যে হেরেছে সে 32x মাইনাস 53 পেয়েছে। তাহলে এদের মধ্যে গ্যাপটা যদি দেখি, 48 থেকে 32 যদি বাদ দাও, তাহলে হবে অ্যাকচুয়ালি 16x। 16x আর অ্যাকচুয়ালি এটা থেকে এটা বাদ দিচ্ছি, কিন্তু এদের গ্যাপ বের করছি, মানে কি 48x থেকে 32x বাদ দিলাম, তাহলে 16x হলো। আর এটা যখন বাদ দেবো মাইনাস মাইনাসে কি হয়ে যাবে? প্লাস।
53 হয়ে যাবে না? এইটা থেকে যখন এটা বাদ দেবে তাহলে এটা তো মাইনাস হলো 32 আর এটা মাইনাস মাইনাসে কি হবে প্লাস 53। এই গ্যাপটাই বলেছে 1000 মনে হয় 13, 1013। তাহলে পরের লাইনে বলবো 16x এর ভ্যালু 53 যদি বাদ যায় 0, 5, 8, 6 আর 5 11, 6, তাহলে পড়ে থাকছে 9। তাহলে x ইকুয়াল টু 16 দিয়ে 6 16 96, 60। তাহলে x যদি 60 হয় তাহলে 100x এর ভ্যালু কত হবে? তাহলে 6000 হবে। তাহলে মোট ভোটারের সংখ্যা কত? 6000। চলে আসি তারপরে আবার একটা ভোটের অঙ্ক দিয়েছে। বলছে যে দুই প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে যোগ্য ভোটারদের 75% তাদের ভোট দিয়েছেন আর প্রদত্ত ভোটের আবার 6% অবৈধ ঘোষণা হয়েছে। একজন প্রার্থী যদি এতটি ভোট পেয়েছেন মোট যা বলছে মোট বৈধ ভোটের 90%। বাহ, বেশ। তাহলে তুমি বলবে যে মোট যে বৈধ ভোট তার 90% মানেই হলো এতগুলো ভোট, তাই না? তাহলে আমি বলবো বৈধ, কি বলছি বলো, বৈধ ভোট। সেই বৈধ ভোটের 90% হলো 15, 2, 2, 8। তাহলে 9 দিয়ে কাটলে 10, তাহলে 9 দিয়ে কাটলে 9 অক্ষে 9, পড়ে থাকে কত 62, 6 নং 54, পড়ে থাকবে কত 8, 9 নং 81, পড়ে থাকবে কত 18, 9 দুগুণে 18। তাহলে আমি পেয়ে গেলাম 10% বৈধ ভোট মানে 1692। তাহলে পুরো বৈধ ভোট মানে কত 100%। বৈধ ভোট কিন্তু, হ্যাঁ বৈধ ভোট। 100% মানে কত 1692 এর পরে একটা শূন্য, এটা হলো বৈধ ভোট পেয়ে গেলাম, ঠিক আছে। তাহলে বৈধ ভোটের বলছে যে 90%-এর ভ্যালু ডাইরেক্ট বলে দিয়েছিল এত, তাহলে বৈধ ভোট কিন্তু ডাইরেক্ট 100% কত এত বের করে ফেলেছি। এইবার দেখো যে মোট ভোটার আছে সেটাও তো আবার নিজের কাছে 100%, এটা তো 100x যদি হয় তার মধ্যে কি বলেছিল 75% ভোট দিয়েছে, তার মানে 75x দিয়েছে। এইবার এই 75x এর মধ্যে আবার 6% কি অবৈধ, তার মানে 6% বাদ চলে যাবে। তাহলে আমি বলবো যে 75-এর মধ্যে 6% মানে কত একটু তোমাকে দেখিয়ে দিই। 75x এর 6% মানে 6/100। 3 25 75, 4 25 100, 2 দুগুণি 4, 3 দুগুণি 6। তার মানে বলবে 3 তিরিকে 9/2 মানে হলো 4.5x, 4.5x, ঠিক আছে, বা 9/2x ও লিখতে পারতে। আচ্ছা আমি ভগ্নাংশতেই রেখে দিই, এই পয়েন্ট দরকার নেই। তাহলে আমি কত বলবো বলো, এটা আমি বলবো 9/2x। তাহলে সেটা বাদ যাবে। তাহলে 75x এর মধ্যে 75 থেকে যদি 9/2 বাদ দিই তাহলে কত হয় বলো, এত x। তার মানে 150 থেকে 9 বাদ গেলে হবে 141/2x। তাহলে এর ভ্যালুটাই তো বৈধ, এটাই তো বৈধ ভোট না। এই 6% যদি অবৈধ হয় তাহলে বাকিটুকুই তো বৈধ ভোট। তাহলে এই বৈধ ভোটের ভ্যালুই 16920 হচ্ছে, 16920। তাহলে এটা দিয়ে যদি কাটি 141 দিয়ে 141 অক্ষে 141 আর চোখ বন্ধ করে পরের বার 2 বাদ দিয়ে দাও, ঠিক আছে, 120। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে, তুমি বলবে 120, 2 দিয়ে গুণ হয়ে যাবে 240। আর আমার মোট ভোটারের সংখ্যা কত, মোট ভোটারের সংখ্যা হলো মোট ভোটারের সংখ্যা 100x। তাহলে 100x মানে 240-এর পরে আরো দুটো শূন্য, 24,000। তাহলে 24,000 অপশন বি তে ছিল আমার। দেখো আরো একটা ভোটের অঙ্ক দেখেছো, আর এরপরে এই ভোটের অঙ্কটা দেখো কিসে এসেছে, এনটিপিসি আন্ডার গ্রাজুয়েট 2025-এ। আচ্ছা আগের ভোটেরটা আরপিএফ এসআই, তার আগের ভোটেরটা আরপিএফ এসআই, তার আগের ভোটেরটা আরপিএফ কনস্টেবল। বুঝতে পারছো, শুধু 10 দাগ জুড়ে শুধু ভোটের অঙ্কই দিয়েছি। তার মানে বুঝতেই পারছো এর ওয়েটেজ কেমন ভোটের অঙ্ক আসার। খুব ইম্পর্টেন্ট কিন্তু পরীক্ষায়। দেখো এখানেও নাও শেষ হতে পারে, পরবর্তী শীটে দেখো আরো হয়তো ভোটের অঙ্ক থাকতেই পারে। দুজন প্রার্থীর মধ্যে একটি নির্বাচনে নথিভুক্ত ভোটারের 80% ভোট প্রদান করে
প্রদত্ত ভোটের 21% বলছে অবৈধ বলে গণ্য হয়, আর বিজয়ী প্রার্থী বৈধ ভোটের 51% পায়। তাহলে তুমি ঝম করে লিখে দেবে বিজয়ী প্রার্থী যদি বৈধ ভোটের 51% হয় তাহলে ওদের মধ্যে গ্যাপ কত বা কত পার্সেন্ট এক্সট্রা পেয়েছে, 2%। আচ্ছা, তাহলে সেই ব্যবধানটাই বলে দিয়েছে 1817। তাহলে চলো ঝমাঝম করে লিখে নিই। তাহলে 100x মোট ভোটার, যার মধ্যে 80% ভোট দিয়েছে 80x, যার মধ্যে 21% অবৈধ হয়েছে। তাহলে বলবো যে 80-র মধ্যে 21% অবৈধ মানে কি 79/100, এগুলো বৈধ ভোট বা এটা বৈধ ভোট, তাই না? সেই যে বৈধ ভোট এটা কাটাকুটি করবো না, বুঝেছো? এরই 2% হলো ব্যবধান, এটা আমি আগেই বুঝিয়ে দিয়েছি, 2% ব্যবধান। তাহলে আমি কি লিখবো, 80 ইন্টু 79/100। দেখো এখানে তো অ্যাকচুয়ালি 21% বাদ গেছে না, অবৈধ, তার জন্য তো 21% বাদ মানে কি 79/100 না? বেশ, আচ্ছা 2% ব্যবধান আছে মানে 2/100 ইজ ইকুয়াল টু আমি কত লিখবো, 1817। ঠিক আছে, এইবার আসছে কাটাকুটি, একটা শূন্য কাটবো। তাহলে 79 দিয়ে কাটতে হবে, তাই না এখানে এবার? আচ্ছা 79 দিয়ে কাটতে হবে, এটাকে পুরো কেটে যাবে, এটুকু তোমার কনফার্ম। 2 বাদ দাও প্রথমে, আর 3 নং 27 হয় 3 বাদ দিয়ে দাও। হ্যাঁ, আন্দাজে, আমি কিন্তু এখন জানি না যে অ্যাকচুয়ালি কত বাদ যাবে। 2 দিয়ে দেখলাম 7 দুগুণে 14 বাদ যায়, আর লাস্ট ডিজিট মানে 3 নং 27 মিলে, তাই 3 বসিয়ে দিয়েছে। ঠিক আছে, এটা তোমাদের আগামী দিনে শিখতে হবে। আচ্ছা, তাহলে তুমি বলবে যে মোট ভোটার চেয়েছে, তাই না? মোট ভোটার মানে 100x বের করতে হবে। তাহলে এখানে যদি কাটাকুটি করব, দরকার নেই কাটাকুটি করার। তাহলে একটা কাজ করি, এখানে 1 বা একটা x, এটা তো x ছিল এখানে, তাহলে x এর ভ্যালুটা কত সেটা বের করে দিই। 23 গুণ এই 100 আর এই 10 কত হবে, 23,000। কত হবে, 23,000, তাই না? বাই আমি কত লিখবো বলো, বাই লিখবো 8 দুগুণি 16। তাহলে আমাকে বের করতে হবে কত, বের করতে হবে 100x মোট ভোটার যেহেতু, তাহলে 23,000, সরি এটা একটু 100x বলতে গেলে তুমি বলবে যে তাহলে 23,000 ইন্টু 100/16 হবে। ঠিক আছে, আচ্ছা তাহলে 16 দিয়ে যদি কাটি, 4 দিয়ে কাটি, 4 4 16, 4 দিয়ে কাটলে 4 4 16, 4 25 100। দেখো তোমার গুনটুন করা লাগবে না। আর এখানে যদি 4 দিয়ে কাটি, দুটো শূন্য কাটবে মানে 4 25 100, তাই না? দুটো শূন্য কাটা মানে কি 25। তাহলে তুমি বলবে যে দাদা যাই হোক না কেন এর লাস্ট ডিজিট 5 5 25 আর একটা শূন্য আছে, মানে লাস্টে 50 আসবেই, লাস্টে 50 আসবে। আর যেহেতু 50 আসবে, এটাতে টিক মেরে বেরিয়ে যাবে। ঠিক আছে, খুব সুন্দর অঙ্কটা, আশা করি বুঝতে পেরেছো, গুণটা তোমার করা লাগবে না। ঠিক আছে, চলে আসি তার পরের। ও আচ্ছা, আজকে তাহলে এই পর্যন্তই। তাহলে আমাদের এই যে ক্লাসটা, তোমরা পার্সেন্টেজের ক্লাসটা দেখলে, যদি ভালো লাগে তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা যারা যারা, আমি কি বলছি, আমাদের একটা পেইড কোর্স লঞ্চ হয়েছে, যেটা মাত্র 1200 টাকায়, যেটা আমাদের অফলাইন ব্যাচে আসলে কিন্তু এই টাকায় কিচ্ছু পাবে না। ঠিক আছে, অনেক কোয়ালিটিওয়ালা কন্টেন্ট তোমরা কিন্তু অনলাইনে পেয়ে যাবে। আর আমি নিজে যেহেতু সমস্ত ক্লাস করাবো, এর জন্য তোমার হিউজ ক্লাসের প্রয়োজন নেই, আমার কাছে শেখো, তাহলে তুমি এইটুকু বুঝে যাবে যে কিভাবে অল্প কিছু শিখলেও কিন্তু এক্সাম ক্র্যাক করা যায়। দেখো, মেন হচ্ছে এফেক্টিভ জিনিস শিখতে হবে। ঠিক আছে, বারবার বলছি, কিন্তু এফেক্টিভ জিনিস শিখতে হবে মানে কি, মানে একটা যদি পার্সেন্টেজের চ্যাপ্টারে যদি 200 অঙ্ক করে ফেলো, তার থেকে ভালো তুমি 40টা 50টা টাইপের অঙ্ক ভালো করে শেখো, 40-50টা টাইপের অঙ্ক ভালো করে শেখো এবং প্র্যাকটিস সেট দাও। যা বাদবে সেগুলো আমাকে হোয়াটসঅ্যাপ করে দেবে, আর আমাকে হোয়াটসঅ্যাপ করে দিলে আমি কিন্তু সেই সমস্ত অঙ্কগুলোর সমাধান আমি ইউটিউবে দিয়ে দিই। ঠিক আছে, তাহলে কতটা তোমরা বেনিফিট পাচ্ছ।
তো মাত্র 1200 টাকায় এই যে কোর্সটা আমরা লঞ্চ করেছি, এটা বলবো আমার দিক থেকে একটা খুবই আশাবাদী একটা কোর্স। অনেক ছেলেমেয়ে এখানে পড়ছে। তোমরা যদি কেউ এখনো ভাবো যে এটা নেবো না নেবো না, তাহলে বলবো যে খুব ভুল করবে। তার কারণ হলো তুমি দেখবে যে ওখানে কি কোয়ালিটির কনটেন্ট বা ম্যাটেরিয়াল আমি দিয়ে দিয়েছি। যে ম্যাটেরিয়াল দিয়ে দিয়েছি সেগুলো সব মানে কি বলবো, একটা যদি সামান্য পলিটির কথাই বলি, পলিটি যা ম্যাটেরিয়াল দিয়েছি ওই অনুযায়ী যদি শুধু পড়ে চলে যাও না, তোমার পলিটি নিয়ে আর কোনো ভয়ই লাগবে না। খুব সুন্দর ভাষা জানো, কিন্তু ব্যাপার যেটা হচ্ছে অনলাইন স্টুডেন্টদেরকে নিজের দায়িত্বে পড়াশোনাটা করতে হয়। এটা কিন্তু খেয়াল রাখতে হবে, ঠিক আছে? আর অফলাইনে সেটা আমি কিন্তু চোখের সামনে থেকে গাইডটা করে দিই। তাহলে তোমাকে সবসময় একটা কাজ করতে হবে, আমার সাথে কিন্তু একটু টাচে বা কন্ট্যাক্টে থাকতে হবে। মাঝের মধ্যে তুমি আমাকে কন্ট্যাক্ট করেই নিতে পারো যারা অনলাইনে কোর্স নিয়েছো, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে এসএমএস করলে আমি তাদের কিন্তু রিপ্লাই দিই। কোর্স বেচেই কিন্তু আমি চলে যাই না, হ্যাঁ? সে একদিন দেরি হলেও তাকে কিন্তু আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করি। তো আজকের ক্লাস এই পর্যন্ত। সকলকে ধন্যবাদ।